আয়ুষের আত্মহত্যার দায় চাপালো এবার কুসুমের ওপরে ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে গিয়ে পৌঁছোয় এবং সেখানে বাড়ির শুধু সমস্ত লোকেরা যখন কিনা দরজা ধাক্কাতে থাকে এবং রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম মা তুমি এসেছো, তুমি আয়ুষকে ডাকো, আয়ুষকে বেরোতে বলো, আয়ুষ যাতে এরকম কোনো সাংঘাতিক ঘটনা না ঘটায়, আয়ুষকে তুমি বলো, ওকে বোঝাও। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এই কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আমাদের মধ্যে যে সমস্ত দূরত্ব তৈরি হয়েছে সেই সমস্ত দূরত্ব একদিন মিটে যাবে। আমি আমার দীর্ঘ বিশ্বাস যে আমি ঠিকই এই পরিবারের সমস্ত লোকেদের মন জয় করে আমি সমস্ত লোকেদের আশীর্বাদ নিয়ে এবারই বউ হয়ে আসতে পারবো। কিন্তু তার জন্য আপনি যদি আপনার জীবনে বলি লাগিয়ে দেন, আপনি যদি আপনার কোনো ক্ষতি করে ফেলেন, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলুন তো? আজকে আপনার যদি কোনো কিছু হয়ে যায় সেই সমস্ত দায় আমার উপরে এসে চাপবে এবং সেটা কি আপনি চান যে সমস্ত লোকেরা আমাকে দোষারোপ করুক? ছোটো সাহেব, আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমি আপনাকে মাথার দিব্যি দিচ্ছি, যে করে হোক না কেন আপনি এক্ষুনি বেরোন। অন্যদিকে ভেতর থেকে কোনো রকম কোনো সারা শব্দ না পাওয়ার ফলে এক পর্যায়ে যখন কিনা ঈশান সিদ্ধার্থ বলতে থাকে যে দাদা আর কোনো, আমার মনে হয় না যে দেরি করাটা ঠিক হবে, আমার মনে হয় এক্ষুনি আমাদের দরজা ভেঙে ফেলাটাই উচিত। ঠিক সেই সময় দরজা ধাক্কাতে ধাক্কাতে এক পর্যায়ে যখন সিদ্ধার্থ এবং ঈশান মিলে দরজা ভেঙে ফেলে এবং সেখানে আয়ুষ যখন কিনা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকে এবং আয়ুষ যখন নিজের হাতে রক কেটে ফেলে ছুরি দিয়ে, ঠিক সেই সময় এই ধারালো ছুরির আঘাতে আয়ুষের রক্তাক্ত অবস্থা দেখা মাত্রই মীনাক্ষী যখন কিনা ছুটতে ছুটতে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলতে থাকে যে দিদি সর্বনাশ হয়ে গিয়েছে, আয়ুষ তো সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলেছে, ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে দিদি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ছুটতে ছুটতে আয়ুষের কাছে যায় এবং সেখানে রক্তাক্ত অবস্থায় নিজের চোখের সামনে নিজের সন্তানকে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে আয়ুষ, এই তুমি কি ঘটলে? সামান্য একটা বাড়ির কাজের মেয়ের জন্য তুমি এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে ফেলে, তুমি একবার তোমার পরিবারের কথা ভাবলে না? আজকে তো এই সেই মেয়েটা তোমার জন্য এতটা আপন হয়ে গেলো এবং আমরা বাড়ির শুধু সমস্ত লোকেরা বড় হয়ে গেলাম। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব, আপনি তাকিয়ে দেখছেন কি? এক্ষুনি ছোটো সাহেবকে অ্যাম্বুলেন্সে করে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে, না তো বেশি দেরি হয়ে গেলে ছোটো সাহেবকে আমরা বাঁচাতে পারবো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কুসুমকে যে একদম চোখ, নির্লজ্জ, অপয়া, অলক্ষণী মেয়ে কোথাকার, লজ্জা করে না? চরিত্রহীন মেয়ে, যার উপরে এতদিন ধরে আমি বিশ্বাস করে গোটা সংসারের দায়িত্ব সঁপে দিয়েছিলাম, সেই মেয়েটা আজকে আমার সন্তানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার সন্তানের যদি কোনো কিছু হয়ে যায় কুসুম সরকার, তোমাকে যে আমি কী অবস্থা করবো তুমি সেটা কল্পনাও করতে পারছো না। তুমি বড্ড বেশি বার বেড়ে গিয়েছিলে। তুমি কি মনে করেছিলে যে তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেবে? কিন্তু তুমি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমার সন্তানকে মৃত্যুর পথযাত্রী বানিয়ে দিয়েছো। এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। আমি মা হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি তোমার জীবনে কোনোদিনও সুখী হবে না, সেই তুমি জীবনে যে প্রান্তেই চলে যাও না কেন, কারণ তুমি তোমার কারণে একজন মাকে তার সন্তানের থেকে চিরকালের জন্য আলাদা করে ফেলেছো, আমার ছেলেটাকে আমার বিরুদ্ধে করে ফেলেছো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে অনেক হয়েছে ইন্দ্রাণী, এবার থামো। কোনো অংশে কিন্তু এর ক্ষেত্রে দোষারোপ তুমি কুসুমকে করতে পারো না, কারণ এর জন্য সম্পূর্ণরূপে দায়ভার তোমার উপরে গিয়ে যাবে, কারণ তুমি হলে আজকে আয়ুষের এই অবস্থার জন্য কারণ। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র সিদ্ধার্থ বলতে থাকে যে দাদা এক্ষুনি আয়ুষকে হসপিটালে নিয়েছে, অ্যাম্বুলেন্স চলে এসেছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।